কাণ্ডজ্ঞানহীন মানুষজন যতদিন এই সমস্ত পদে থাকবে এরা পশ্চিমবাংলার কলঙ্ক। যত তাড়াতাড়ি বাংলা থেকে দূর হয় তত ভালো। যে এই সমস্ত বিধায়ক মন্ত্রীরা পশ্চিমবাংলার লজ্জা, বিধানসভার লজ্জা। আগে তো পশ্চিমবাংলাকে কেন্দ্র করে উদাহরণ টানা হতো গোটা দেশের ক্ষেত্রে। উত্তরপ্রদেশে যে সমস্ত এই রকম ঘটনা ঘটতো, খাপ পঞ্চায়েত যাকে আমরা বলতাম, এইসব খাপ পঞ্চায়েত আগে গোবলয়ের রাজ্যগুলোতে হতো। এইসব খাপ পঞ্চায়েত আগে উত্তরপ্রদেশে হতো, বিহারে হতো, মধ্যপ্রদেশে হতো। সেই খাপ পঞ্চায়েত এখন পশ্চিমবাংলায় হচ্ছে, চোপড়ায় হচ্ছে। জেসিবি মেশিনের নাম, কিন্তু জেসিবি কোনো মানুষের নাম হতে পারে আমরা জানতাম না। তৃণমূলের নেতা সে এত বড় নিজে হনু হয়ে গেছে, তার নাম নাকি জেসিবি। এখন হতে পারে যে এ রাজ্যে মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এই জামানাতে আইনের শাসন না শাসকের আইন পশ্চিমবাংলায় চলছে, তা নিয়ে একটা প্রশ্ন তো ছিল। সেই প্রশ্ন থাকবার এখন একটা সহজ উত্তর পাওয়া যাচ্ছে। কোথা থেকে সব দু পয়সা জেসিবিরা এসে এখন দাপট দেখানো শুরু করেছে। এটাই তো মোরাল পুলিশিং। এতদিন উত্তরপ্রদেশে এই ঘটনা আমরা দেখতাম, আজকে পশ্চিমবাংলায় দেখছি। এতদিন আমরা উত্তরপ্রদেশে বুলডোজার দেখতাম, এখন পশ্চিমবাংলায় বুলডোজার দেখছি। এতদিন উত্তরপ্রদেশে আমরা মোরাল পুলিশিং দেখতাম, এখন পশ্চিমবাংলায় মোরাল পুলিশিং দেখছি। শুধু তাই নয়, গতকাল তমলুকেও একই ঘটনা ঘটেছে। আমি একটু আগে আমাকে সেখানকার সাংবাদিকরা ফোন করে বললেন, আমাদের কমরেডরাও সেখান থেকে বললেন, তমলুকেও একই ঘটনা ঘটেছে, চোপড়ায় একই ঘটনা ঘটেছে, কোচবিহারেও একই ঘটনা ঘটেছে। পশ্চিমবাংলাটা কি আস্তে আস্তে উত্তরপ্রদেশ হওয়ার পথে চলে যাচ্ছি আমরা? এইটা চক্রান্ত আরএসএসের, বিজেপির, তৃণমূলের। এই যে তুমি আমাকে প্রশ্নটা করলে যে পশ্চিমবঙ্গকে কি পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, এইটার মধ্যে একটা সুন্দর ধর্মীয় সুরসুরি আছে, একটা ধর্মীয় সুরসুরি আছে। এই ধর্মীয় সুরসুরি আছে বলেই বিজেপি এখনও অবধি ভোট পাচ্ছে। এই ধর্মীয় সুরসুরি আছে বলেই তৃণমূল এখনও এই বাজারেও এত চুরি, চিটিংবাজি, দুর্নীতি, এত অভিযোগ থাকবার পরেও শুধু এই ধর্মীয় সুরসুরির কারণে পশ্চিমবাংলায় এখনও অবধি তৃণমূল কংগ্রেস 29টা আসন পেল। এই ধর্মীয় সুরসুরি থাকবার জন্য এ বাজারেও বিজেপি এখনও বেশ কিছুটা ভোট পেয়েছে পশ্চিমবাংলায়, যখন গোটা দেশে বিজেপি কমেছে। তাই আমরা আবার বলছি, এই রাজনীতির লড়াইটা ধর্মের লড়াই নয়, ধর্মীয় উস্কানির লড়াই নয়। এই গোটা রাজনীতির লড়াইটা যে আসলে পশ্চিমবাংলায় এবং গোটা ভারতবর্ষে রুটি রুজি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবার লড়াই, সেই লড়াইটাই আমরা লড়তে চাই। আমরা বলছি সংখ্যায় কম, সেজন্য কানে পৌঁছচ্ছে না। আমরা আশাবাদী আজ নয়তো কাল পৌঁছবে। তৃণমূলের যে বিধায়ক সেখানকার চোপড়ার হামিদুল রহমান, তিনি বলছেন যে এরকম রীতিমতো বললেন যে এরকম মুসলিম সমাজে এরকম আচার বিচার হয়ে থাকে, আচার বিচারকে রীতিমতো একটা কোর্ট প্রথা চালাচ্ছে নাকি তৃণমূল। আমি আবার বলছি যে এই সমস্ত বিধায়ক মন্ত্রীরা পশ্চিমবাংলার লজ্জা, বিধানসভার লজ্জা। আগে একটা সময় যারা বিধানসভার সদস্য হতেন তারা মুখ ফুটে যে কথা বলতেন গোটা বাংলার মানুষ সে কথা শুনে আমরা সমৃদ্ধ হতাম, জ্ঞানের কথা শুনতাম, আইনের কথা শুনতাম। কিন্তু এখন দুর্ভাগ্যের হলেও সত্যি পশ্চিমবাংলায় এমন সব বিধানসভায় জিতছে আর লোকসভায় জিতছে, এদের মুখ থেকে গুঁতো মারলেও দুটো ভালো কথা বেরোচ্ছে না। যা বেরোচ্ছে তা সমাজকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আমি তো এটাই বলছি যে এই আসলে এই সমস্ত মুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, এই সুরসুরিগুলো দিচ্ছে বলেই তো তৃণমূল বিজেপি এখনও জিতছে। মমতা ব্যানার্জি হঠাৎ তৃতীয় দফা নির্বাচনের সময়তে বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, এই সমস্ত প্রতিষ্ঠানের মহারাজদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করলেন। উনি আরএসএস নিয়ে বললেন না, উনি বিশ্ব হিন্দু পরিষদ নিয়ে বললেন না, উনি বললেন, খুব সফট টার্গেট করলেন, এবং যার জন্য তৃতীয় দফার নির্বাচন থেকে গোটা নির্বাচনটা হিন্দু মুসলিমে পরিণত হয়ে গেল। আমি আবার বলছি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ বলতে ভারতবর্ষের চোখে সমস্ত ধর্ম সমান। আমি একদম খোলা কথা বলছি, দেশের সংবিধান যে কথা বলছে ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে। শেষ প্রশ্নে আসছি দাদা, যে রীতিমতো উনি বলেছেন একটু বেশি হয়ে গেছে, বিধায়ক বলেছেন একটু বেশি হয়ে গেছে, এতটা করা উচিত ছিল না। সাধারণত কোথাও গিয়ে সিপিএম এই তমলুকে কোথাও গিয়ে কি পিছনে পড়ে গেছিল, যার জন্যই কি পরাজয়? কিন্তু নমিনেশন দেওয়ার সময় তো প্রায় হাজার হাজার মানুষ। এটা ঠিক, আমরা তমলুক কেন গোটা রাজ্যের ক্ষেত্রেই আমরা হেরেছি, তমলুকেও আমরা হেরেছি। কিন্তু নমিনেশনের মিছিল হতে পারে, বা আমাদের বিভিন্ন জনসভা হতে পারে, বা বিভিন্ন র্যালি হতে পারে, বা বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রেও একটা ব্যাপক অংশের
মানুষের মধ্যে সাড়া আমরা দেখেছিলাম। কিন্তু দেখো আমাদের ব্যক্তিগতভাবে পার্টির যে বোঝাপড়া বা যাতে আমাদের মনে হয়েছে যে ভোটটা শেষের দিকে গিয়ে একটা ধর্মের আঙ্গিকে ভোটটা হয়েছে। বিশেষত তৃতীয় দফার নির্বাচনের পর থেকে ধর্মীয় ইস্যু রাজনীতিতে আরও বেশি প্রাধান্য ফেলেছে। আর তমলুকের ক্ষেত্রে নন্দীগ্রামের বুকে যে খুনটা হয় ভোটের 3-4 দিন আগে, যে খুনটা হয় 3-4 দিন আগে, সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা বিষয়টা হিন্দু মুসলিম হয়ে যায় এবং আরও বেশি বিজেপি ভার্সেস তৃণমূল এটা একটা আড়াআড়ি হয়। এবং আরও একটি ঘটনা আমার মনে হয়েছে যে বিরোধী দলনেতা তার অফিসে পুলিশ যাওয়ার ফলে গোটা নির্বাচনটা আরও বেশি পরিমাণ টিএমসি ভার্সেস বিজেপি তাতে ডিভাইড হয়ে যায়। ফলে মানুষ যে আমাদের সাথে ছিলেন তারা যে বলছিলেন যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, দিনের শেষে উইনেবিলিটিতে আমরা কোথাও গিয়ে পিছিয়ে গেছি। যে তৃণমূলকে কে হারাতে পারবে আমরা তাকে ভোট দেবো, বা বিজেপিকে কে হারাতে পারবে আমরা তাকে ভোট দেবো। কিন্তু আবার বলছি, এগুলো কোনোটাই আমাদের নির্বাচনী পরাজয়ের এক্সকিউজ নয়, আমাদের হেরে যাওয়ার কোনো এক্সকিউজ নয়। এগুলো একটা কারণ, সেই কারণকে খুঁটিয়ে বের করে আরও কীভাবে রেকটিফাই করা যায় তার চেষ্টা আমরা চালাচ্ছি। আমরা এই নির্বাচনে হেরেছি এটা যেমন ঠিক, আবার এই নির্বাচনেই এই সময়ের মধ্যে সবচাইতে বেশি প্রচার, সবচাইতে বেশি মোবিলাইজ করা নিজেদের কর্মীদেরকে, সমর্থকদেরকে, সেটা এই নির্বাচনেই তো আমরা পেরেছি। ফলত আমরা আশাবাদী, কিন্তু এটাও ঠিক যে একটা নির্বাচনী পরাজয় ঘটেছে, তার কারণ বিশ্লেষণ পার্টির অভ্যন্তরে চলছে এবং সঠিক কারণ বিশ্লেষণ করেই আমরা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী।